হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের জন্য মেজর পেপার 2 এর আজকের আলোচনার বিষয় রয়েছে পলিটিক্যাল সায়েন্সের যে অঙ্গরাজ্যের যে মন্ত্রিসভা রয়েছে তাদের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী কি কি রয়েছে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য তোমাদের যে পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ যেটা পিস্টিকল এডুকেশন বলে এই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। কি আছে যে অঙ্গরাজ্যে মন্ত্রিসভার গঠন, ক্ষমতা এবং কার্যাবলী কি। দেখো, সংবিধানের 163 নং ধারা অনুযায়ী অঙ্গরাজ্যের রাজ্যপালকে সাহায্য এবং পরামর্শ দানের জন্য প্রত্যেকটা রাজ্যে যেটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ গঠন করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ গঠন করা হয় এবং এই মন্ত্রী পরিষদের হাতে কিছু ক্ষমতা এবং তার কিছু দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তো প্রথমে দেখো গঠন, যে মন্ত্রিসভাটা গঠন করা হয় কি কি, যে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করে। তো রাজ্যপাল হলো মুখ্যমন্ত্রী নিযুক্ত করে কাকে, যে বিধানসভায় যেই দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। তারপর রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করেন। তো প্রথমে রাজ্যপাল নিযুক্ত করেন মুখ্যমন্ত্রীকে, যে সেই দলের সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন এবং তার পরামর্শে যে বাকি মন্ত্রীরা আছে তাদেরকে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী একসাথে নিযুক্ত করেন। যদি কোনো মন্ত্রী তা না হন তাহলে মন্ত্রিত্ব পাওয়ার 2 মাসের মধ্যে তাকে সদস্যপদ গ্রহণ করতে হয়। মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাজ্যপাল মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন এবং রাজ্য মন্ত্রিসভায় এই ধরনের 3টি মন্ত্রী থেকে থাকে। ঠিক আছে, তো মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল যে বাকি মন্ত্রীদেরকে তাদের আলাদা আলাদা কাজের জন্য দপ্তর বন্টন করে দেয়। তো এই 3টে কি কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে ক্যাবিনেট মন্ত্রী। আচ্ছা, এরা হলেন ক্যাবিনেটের সদস্য যাদের হাতে গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে রাষ্ট্রমন্ত্রীগণ। এরা ক্যাবিনেট সদস্য না হলেও মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে স্বাধীনভাবে দপ্তর পরিচালনা করতে পারে। এবং তারপরে রয়েছে 3 নম্বরে হচ্ছে উপমন্ত্রী। এরা কেবল বিভাগীয় মন্ত্রীকে সাহায্য করতে পারেন কিন্তু স্বাধীনভাবে দপ্তর পরিচালনা করতে পারে না। মানে প্রত্যেকটা বিভাগে যে সমস্ত মন্ত্রীরা আছে তাদেরকে শুধু উপমন্ত্রীরা যারা রয়েছে তারা সাহায্য করতে পারবে। এদের ডাইরেক্টলি কোনো মন্ত্রী বা ডাইরেক্টলি কোনো এদেরকে দপ্তর দেওয়া হয় না। আবার কোনো কোনো রাজ্যে কখনো কখনো উপমুখ্যমন্ত্রী হিসেবে একজনকে নিযুক্ত করা হয়। তো উল্লেখ্য যে বিধানসভার আস্থাভাজনের ওপর মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে থাকে। আচ্ছা, নেক্সট রয়েছে কি মন্ত্রিসভার ক্ষমতা এবং কার্যাবলী কি কি রয়েছে। দেখো, যে প্রথমে হয় কি, সংবিধান অনুসারে স্বেচ্ছাধীন ক্ষমতা ছাড়া প্রায় সকল ক্ষেত্রেই রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী চালিত হয়। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্র ছাড়া, যেমন স্বেচ্ছাধীন ক্ষমতা ছাড়া প্রত্যেক ক্ষেত্রেই রাজ্যপাল হলো মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চালিত হয় এবং মন্ত্রিসভা হলো প্রকৃত শাসক। মন্ত্রিসভার পরামর্শ যেই পরামর্শগুলো দিয়ে থাকে সেই পরামর্শগুলো হলো প্রথমত হলো নীতি নির্ধারণের ক্ষেত্রে কি, রাজ্য পরিচালনার ক্ষেত্রে নীতি নির্ধারণের বিষয়ে
মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হলো নীতির বাস্তবায়ন। যেই নীতি নির্ধারণ করা হয় সেই নীতিটাকে বাস্তবায়ন করার জন্য কি হয়, যে সরকারি নীতিগুলিকে কার্যকর করার ক্ষেত্রেও মন্ত্রিসভাকে সক্রিয় ভূমিকা পালন করতে হয়। তারপরে রয়েছে কি আইন প্রণয়নে ভূমিকা। দেখো আইন প্রণয়নে কি ভূমিকা পালন করে, মন্ত্রীরাই অধিকাংশ আইনের খসড়া প্রস্তাব আইনসভায় উপস্থাপন করেন এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের ভিত্তিতে এই সমস্ত সরকারি বিল পাশ হয়, আইনে পরিণত হয়। 4 নম্বরে রয়েছে জরুরি আইন জারি। দেখো মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী রাজ্যপাল রাজ্যে জরুরি আইন জারি করে। রাজ্যপাল হলো যে কোনো ধরনের জরুরি আইন যদি জারি করে তার আগে কিন্তু মন্ত্রিসভা যে মন্ত্রীগণ রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে তারপরেই সেই আইনটা পাশ করে। তারপরে রয়েছে সরকারের আয় ব্যয় স্থিরকরণ। প্রত্যেক আর্থিক বছর শুরু হওয়ার আগে সেই বছরের জন্য প্রস্তুত যে বাজেট হয় সেটা অর্থমন্ত্রী বিধানসভায় পেশ করেন, কিন্তু আয় ব্যয়ের সকল বিষয়ে নীতি মন্ত্রীরাই স্থির করে থাকেন। আচ্ছা, এরপরে রয়েছে 6 নম্বরে দপ্তরের সমন্বয় সাধন। রাজ্যের শাসন বিভাগের বিভিন্ন দপ্তরের মধ্যে মন্ত্রিসভা সমন্বয় সাধন, বিরোধ মীমাংসা ইত্যাদি কাজগুলো করে থাকে। তারপরে রয়েছে 7 নম্বরে অর্পিত ক্ষমতা প্রসূত আইন। যে অনেক ক্ষেত্রে আইনসভা আইনের কাঠামো প্রস্তুত করে এবং শাসন বিভাগ এই কাঠামো অনুসারে নিয়ম কানুন প্রণয়ন করে। একে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয় এবং এক্ষেত্রে মন্ত্রিসভার দায়িত্ব অনেকাংশে বেড়ে যায়। এবং তারপরে লাস্টে রয়েছে কি পরিচালনাগত কাজ। যে রাজ্যের মন্ত্রিসভা সরকারের কর্মচারীদের নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। যত সমস্ত সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু এই রাজ্যের মন্ত্রিসভাদের বা রাজ্যের মন্ত্রীদের হাতেই দেওয়া হয়ে থাকে। বর্তমানে কিছু পরিস্থিতিতে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসভার উপর শাসন বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যের মন্ত্রিসভার ক্ষমতা প্রাথমিকভাবে ক্যাবিনেটের হাতে এবং চূড়ান্তভাবে মুখ্যমন্ত্রীর হাতেই কিন্তু কেন্দ্রীভূত হয়ে থাকে। উল্লেখযোগ্য যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা মন্ত্রিসভার ভূমিকার গুরুত্ব এবং পদমর্যাদার পরিপন্থী। তো এটা ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।